বাবা রেনে দে। টেন টেন, কি ব্যাপার, চা বানানো হচ্ছে দেখছি। আচ্ছা জিজ্ঞেস করবি না, দাদা তুমি রান্নাঘরে এখন কি করছো? তাহলে জিজ্ঞেস করার কি আছে? তুমি তো ঝুমকি বৌদির জন্য এখানে এসেছো। কিন্তু দাদা তুমি পুরো কেস খেয়ে গেছো, ঝুমকি বৌদি তো রান্নাঘরে নেই। একটা কথা বলবো, ঝুমকি বৌদি ছাদে আছে, তাও একা। আচ্ছা তুই আমার সাথে এখন কি এরকমই কথা বলবি যাতে আমি লজ্জায় পুরো লাল হয়ে যাই? কিন্তু বাচ্চা একটা কথা জেনে রাখ, যখন তোর বিয়ে হবে না তখন দেখিস, তখন তুই না তোর স্বামীর পেছনে পেছনে দৌড়বি। ঠাকুর মশাই আসবেন আর আপনার বিয়ে হতে যাচ্ছে, দাদা হবে। ছাড়ো না, তুমিও না আমাকে ডিস্টার্ব করো না, যাও তো। কেন তোর মুখটা এবার বন্ধ হয়ে গেল কেন? বল বল বল। আরে যাও না দাদা, আমাকে বিরক্ত করো না। বল বল বল। বিনু তোকে একটা কথা বলবো, আমি তোর বিয়েতে খুব ভালো একটা উপহার দেব, ঠিক আছে? এত বড় একটা উপহার, জানিস, নিজের টাকায় কিনবো, ঠিক আছে তো? জানিস মুরলী কারখানায় একটা দারুণ জিনিস শুরু করেছে, যে আমাদের প্রফিট করিয়ে দেবে। মুরলী তাকে তার যোগ্যতা অনুযায়ী পুরস্কার দেবে। তুই জানিস আমাদের অফিসে যে নতুন ছেলেটা এসেছে, সে আমাদেরকে 50 লাখ টাকা লাভ করিয়েছে, আর মুরলী তাকে খুশি হয়ে 50,000 টাকা দিয়েছে। এবার তুইও দেখে নিস, আমিও না খুব পরিশ্রম করব, এত টাকা রোজগার করব তোর জন্য, ঠিক আছে? এবার থেকে না তোর পচা চা তোর শ্বশুর বাড়ির লোককে খাওয়াস, আমি আর খাবো না। একদম ঠিক বলেছি বল। আচ্ছা শোন, একটা কথা বল, আচ্ছা তোর ছেলে কুস্তিগির চাই না মেয়ে কুস্তিগির? লজ্জা পেয়ে গেছে বাবা। এই নাও গরম গরম চা, দাও ওকে আমায় দিয়ে দাও, শুইয়ে দি। এসো সোনা। তুমি জানো, কখনো কখনো আবার মনে হয় তুমি যখন বাস কন্ডাক্টরি চাকরি করতে, আমি তখন বেশি খুশি ছিলাম। তোমার মাথায় এত চাপ থাকতো না তখন, যা রোজগার করতে তাতেই চলতো, আর সম্মানও ছিল। অন্তত ভয় তো পেতাম না, কাল যদি কোনো ছোটখাটো ভুল করে ফেলো তাহলে তোমার ছোট ভাই তোমার সম্মান নিয়ে টানাটানি করবে। আবার শুরু করলে তুমি? তোমার কোনো কাজ নেই নাকি? আরে সব সময় তুমি এমন কেন করছো বলো তো? আমার যদি কিছু মনে হয় তো নিজের স্বামীকে বলবো না তো কাকে গিয়ে বলবো বলো তো? ভোগ তো আমাকেই করতে হচ্ছে, তাই না? আমি সব বুঝি যে এই বাড়িতে কি চলছে। তোমায় দিয়ে মুরলি নিজের সব কাজ করিয়ে নিয়েছে, আর এখন যখন সব হয়ে গেছে তখন তোমার জায়গায় অন্য একটা ছেলেকে রাখলো। আচ্ছা রেখেছে ঠিক আছে, কিন্তু সবশেষে আবার টাকাও ছড়াচ্ছে। আরে তোমায় কখনো কিছু বলেছে ও যে দাদা এত দিন ধরে তুই সবকিছু এত ভালোভাবে সামলাচ্ছিস, লাখ 2 লাখ তুই রেখে দে, বলেছে ও? বলেনি তো? তার উপরে তোমার মাথায় সব সময় চাপ থাকছে। কৌশল্যা, তুমি যদি আর একটাও কথা বলো না তাহলে বলে দিচ্ছি এক্ষুনি কিন্তু আমি তোমার গলা টিপে মেরে ফেলবো। তোমার কাছে কি অন্য কোনো কাজ নেই নাকি যে সবকিছু ছেড়ে দিয়ে আমার পেছনে গুপ্তচর লাগিয়ে রেখেছো তুমি, যে গিয়ে খবর নিয়ে আসছে ফ্যাক্টরিতে কি হচ্ছে কিনা আর তোমার সামনে এসে উগরে দিচ্ছে? হ্যাঁ, আমার খবর পাওয়ার কোনো দরকার নেই, ডমরুদা আমায় বলেছে এই সব কিছু।
আরে আমার স্বামী এত দিন ধরে কত খাটাখাটনি করছে, আর কালকেই যে ছেলেটা এলো মূল্যে 50,000 টাকা দিয়ে দিল। আরে তুমি যতই লুকো, আমি তোমার দুঃখ বুঝতে পারছি। আমি নিজের স্বামীর এমন চাপ আর কষ্ট দু চোখে দেখতে পাচ্ছি না, বুঝেছো? আরে ভগবান রাম, তোমার জামাইয়ের এমন দুর্দশা দু চোখে তো দেখতে পাচ্ছো, কিন্তু কিছু করছো না তো। এই যে তুমি আমার কথা শোনো, তোমার কন্ডাক্টরের চাকরি আবার নিয়ে নাও। আমরা এই বাড়িটা ছেড়ে অন্য জায়গায় গিয়ে শান্তিতে থাকবো। আরে এত বড় বাড়িতে কষ্ট পেয়ে থাকার চেয়ে ভালো হবে নিজের একটা ছোট বাড়িতে কৌশল্যা, থাকা। আমি তোমাকে আবার বুঝিয়ে দিচ্ছি, এই বাজে আগুন লাগানো বন্ধ করো। এই বাড়িতে তোমার কোনো খামতি নেই, কিন্তু ভগবানের আশীর্বাদে সবকিছু পেয়েছো। সবার সাথে মিলেমিশে থাকতে শেখো, না হলে কিন্তু তোমার জন্য ভালো হবে না, এই বলে দিলাম আমি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যদি তুমি তোমার সারা জীবন অসম্মান পেয়েই কাটাতে চাও এই বাড়িতে, তাহলে ঠিক আছে, আর কিছু বলবো না আমি। তোমার স্ত্রী হওয়ার কারণে আমাকেও অসম্মান পেতে হবে এই বাড়িতে, সহ্য করবো আমি। কিন্তু তুমি প্রতিদিন এই রকম বাজে মেজাজ নিয়ে ফিরবে, আমার উপরে চিৎকার করবে, জেসমিনকেও মারবে কোনোদিন, আর তারপর আজ কারখানায় নিশ্চয়ই কোনো ড্রামা হয়েছে। আমিও রামের ভাগ্নি, আসল খবরটা জেনেই ছাড়বো। এনার নাম হলো অখিলেশ কুমার। দিল্লির একটি ব্যাংকে কাজ করেন, আর এর বাবা মা বেনারসে থাকেন। মানে ছেলেটা দিল্লিতে একা থাকে? আরে না না পুরোহিত মশাই, আমরা আমাদের বিনাকে এমন বাড়িতে পাঠাবো যেখানে অনেক লোকজন থাকবে। আরে ও শ্বশুর বাড়িতে লোকজন না থাকলে ওর গুণের কদর করবে কে? আপনি অন্য কোনো ফটো দেখান। এই যে মৃদঙ্গ, কৌশল্যা, এসো বসো এখানে। আমার মনে হয় যজমান, এই ফটোটা আপনাদের অবশ্যই পছন্দ হবে। খুবই ভালো ছেলে, পড়াশুনো জানে, লখনৌয়ে এতদিন আছেন, খুবই ভালো পরিবারের, এবং নিজস্ব কনসালটেন্সি ফার্মও আছে। খুব ভালো একজন ব্যবসায়ী। আচ্ছা, এই ছেলের পরিবারে আর কে কে আছে? আরে পরিবারের মধ্যে দুজন বড় দাদা আছেন, তাদের বউরা রয়েছে, আর একটা মাত্র ছোট বোন। একদম যৌথ পরিবার। আরে ওদের বাড়িটা তো পুরো আমাদের বাড়ির মতো একদম। পুরোহিত মশাই, এই পরিবারের ব্যাপারে আপনি আরো কিছু তথ্য জোগাড় করুন আর আমাদেরকে জানান। খুব ভালো কথা। তাহলে এই ছেলেটির ফটো আপনারাই রাখুন। আরে আরে দাদা, আরে, আমাদেরকে ডমরু, দেখাও। ডমরু আরে একা ছবিটা- দেখবে নাকি? আরে ডমরু দাদা, তাহলে আমাকে এবার বিদায় দিন। এই পরিবারের সমস্ত ঠিকুজি কুষ্টি জেনে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমি কথা বলছি। তাহলে আমি আসি। নমস্কার। তাহলে আমি আসি। মৃদঙ্গ, এই নিন পুরোহিত মশাই, আপনার প্রণামী।
আরে পুরোহিত মশাই, আমাদের সবার তরফ থেকে। আরে দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। মৃদঙ্গ বাবা, আনন্দের মুহূর্তে কখনো টাকা গুনতে নেই, খুশি খুশি দিয়ে দিতে হয়। আরে না না পুরোহিত মশাই, এরম ব্যাপার না। আমাদের এই ছুটকির বিয়েটা একবার ঠিক হতে দিন, তারপর দেখবেন মা লক্ষ্মীর কৃপা কিভাবে হয় আপনার উপর। চলুন আসুন, আমি আপনাকে বাইরে ছেড়ে আসছি। নমস্কার নমস্কার যজমান। ওদিক দিয়ে যান, ওদিক দিয়ে। আবার আসবেন ঠাকুরমশাই। টানারা। দেখ দেখ কি সুন্দর দেখতে, শুধু চোখ দুটো ছোট। মা, বাবা, মা, আমার মনে হচ্ছে এবার ছুটকির বিয়েটা একেবারে পাকা হয়েই যাবে। কিরে ছুটকি, কি বলছিস, বিয়ে করবি তো? হ্যাঁ, পুরোহিত মশাই আগে ওদের পরিবারের খোঁজ নিয়ে আসুক, তারপরে আমরা পাকা কথা বলবো। যদি তোমরা খারাপ না ভাবো তাহলে আমি কিছু বলতে পারি? হ্যাঁ, আমার মনে হয় তোমরা একটু বেশি তাড়াহুড়ো করছো। কেন বাবা? জানি না কেন বিনার জন্য ঠিক মনে হচ্ছে না। কিন্তু কেন? ছেলেটা খুব ভালো, পুরোহিত মশাই তো মা, বলছিলেন। এই পুরোহিতদের কিন্তু এটাই কাজ, সামান্য একটা কথাকে বাড়িয়ে চাড়িয়ে বলে দেওয়া। আর এমনিতেও ছেলেটার বাড়ি লখনৌতে, আমি কেন নিজের একমাত্র বোনের বিয়ে এত দূরে করতে যাব? আমি ওর সম্বন্ধ এখানেই কোথাও আগ্রাতেই খুঁজবো না। দাদা, লখনৌ কত দূর আগ্রার থেকে? আমরা প্রায় যেতে পারি ওর সঙ্গে দেখা করার জন্য। আর বাকি সবকিছু এতটাই ভালো, আমার মনে হয় না যে একটা কারণের জন্য ভেবে পিছিয়ে যাওয়া উচিত। কি মা? হ্যাঁ মৃদঙ্গ, আমার মনে হয় মুরলী ঠিক কথা বলছে। হ্যাঁ মা, ছেলেটা মুরলি তো সবসময় ঠিক কথাই বলে, সবসময় আমিই ভুল। কারণ আমি তো মূর্খ, আমার মাথায় কোনো বুদ্ধি নেই, সেজন্য আমার কথা কেউ কেন শুনতে যাবে? ওদিকে ফ্যাক্টরিতে তো আমাকে মূর্খ প্রমাণিত করে দেওয়াই হয়েছে, আর এখন বাড়ির ব্যাপারেও আমার কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। কেন কেন প্রতিদিন আমার সম্মান এই বাড়িতে কমেই চলেছে? আরে বাড়িতে ছাড়ো, এখন তো বাইরের লোকের সামনেও আমাকে কোনো সম্মান দেওয়া হয় না। তোমরা এক্ষুনি দেখলে তো, তোমরা বললে যে পুরোহিত মশাইকে টাকা দিয়ে দিতে, আর আমি তো ওনাকে টাকা দিচ্ছিলামই। কিন্তু এই মুরলি লাট সাহেব মাঝখানে লাফিয়ে পড়লো যে আমি তো লাট সাহেব, দাদা আর কি টাকা দেবে, আমি দিয়ে দিচ্ছি। আরে যেই লোকটাকে আমি আমার সামনে দাঁড়াতে দেব না, সেই লোকটা তোমাদের সবার সামনে আমাকে জ্ঞান দিয়ে চলে গেল। শুধু আর শুধু তোর জন্য মুরলি, তোর কারণে। দাদা এরকম নয়, তুই যেরকম ভাবছিস সেটা সেরকম একেবারে নয়। একই কথা। তুই কি এটা করার আগে একবারও ভেবেছিস
যে তোর দাদার এই কথাটা কতটা খারাপ লাগতে পারে? তার বাইরের লোকের সামনে অপমান হতে পারে? একবারও তুই ভেবেছিস? না না, আর তুই ভাববি বা কি করে? এই কথাটা সেই ভাবতে পারে যার মনে অন্যদের প্রতি ভালোবাসা থাকে, স্নেহ থাকে। আর তোর মনে আমার জন্য কিচ্ছু নেই, কিচ্ছু না। তোর তো কি, এই বাড়ির কারোর মনে আমার জন্য কিচ্ছু নেই। কারণ আমি তো মূর্খ, তাই না? আমি তো বোকা। দাদার মনে এত কিছু জমেছিল আমি ভাবতেও পারছি না। আর আমি এতদিন খুশি ছিলাম যে সবকিছু ঠিক আছে, সব ভালো চলছে। যা কিছু হয়েছে টের পর্যন্ত পেতে দেয়নি। আর জানি না আমি কি এমন করে বসেছি। অফিসে আমি সারাক্ষণ এটাই ভাবি যে ওর যেন মনে হয় যে ওর কোনো গুরুত্ব আছে, ওর যেন না মনে হয় যে ওকে বিশ্বাস করি না আমি। সব সময় বড় মিটিংয়ে ওকে সঙ্গে রাখি, অনেক সময় একাও পাঠিয়ে দিই ওকে। এত কিছু হয়ে গেছে, কখনো ওর ওপর আঙুল তুলিনি, না অন্য কাউকে কিচ্ছু বলতে দিয়েছি। তবুও জানি না, আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে গেছে, কিন্তু আজ ওর মাথার মধ্যে কি চলে আমি কিচ্ছু বুঝতে পারি না। আর আজ যা কিছু হয়েছে তারপর আমি ভাবতেও পারছি না মৃদঙ্গদা এরকম ভাবতে পারে। মুরলীবাবু, জেনে হোক বা না জেনে মৃগাঙ্ক দাদা আপনার ব্যবহারে খুব কষ্ট পেয়েছে। আর এরকম অবস্থায় মানুষ অনেক কিছু বলে ফেলে মুরলীবাবু। উনি অজান্তে যা কিছু বলেছে মন থেকে বলেনি মুরলীবাবু, সবটাই রাগের মাথায় বলেছেন। আর এটাও তো আপনি ভাবুন যে আজ হঠাৎ ওনার কোন কথায় খারাপ লাগলো। উনি বিনাকে আগ্রার বাইরে পাঠাতে চান না, কিন্তু তাও আমরা সবাই ওই লখনৌর ছেলেটাকে পছন্দ করলাম। মুরলীবাবু, বিনা তো মৃগাঙ্ক দাদারও বোন, তাই না? উনিও তো বিনাকে অনেক ভালোবাসেন, তাই না? পুরোহিত মশাই সম্বন্ধ আনতেই আমরা সবাই একেবারে রাজি হয়ে গেলাম। কিন্তু একবারও কি কেউ ভেবেছিলাম যে দাদারও অনুমতির প্রয়োজন? মুরলীবাবু, বিয়ের মতো একটা অনুষ্ঠানে সবাই একসাথে বসে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর তাতে মেয়ের দাদারই যদি অনুমতি না নেওয়া হয়, তার কি খারাপ লাগবে না? ভারতী, কিন্তু দাদা ওই কথাটা জানে যে আমরা বিনার বিয়েটা ঠিক করিনি, শুধু পছন্দ করেছি ছেলেটাকে। ওকে না জিজ্ঞেস করে আমরা বিয়ের জন্য হ্যাঁ বলে দেবো নাকি? ওনার অনুমতি ছাড়া সবকিছু ঠিক করে নেওয়াটাও ওনার অপমানিত লাগছে। যদি বিনার বিয়েতে মৃগাঙ্ক দাদাই না আনন্দ পায়, তবে কি আমরা কেউ আনন্দ পাবো? তাই এরকম একটা অনুষ্ঠানে সবার মতামত নেওয়াটা ভীষণ জরুরি। আপনি দাদাকে বোঝান, ওনার সাথে কথা বলুন। তুমি ঠিক বলছো ভারতী, কিন্তু তুমিও তো দেখলে দাদা কতটা রাগ করে গেল। এখন কি কথা বলবো ওর সঙ্গে? আর এই মুহূর্তে আমি যত ছোট হয়ে ওর কাছে হাত জোর করে ক্ষমা চাইলেও ও আমাকে ক্ষমা করতে পারবে না। আমি চিনি দাদাকে। একটা কাজ করি, কাল সকালে গিয়ে কথা বলবো ওর সঙ্গে। এখন কোনো লাভ হবে না ভারতী ওর সঙ্গে কথা বলে। আমি নিজেও জানি ওর সঙ্গে কি কথা বলবো। কিন্তু মুরলীবাবু, কাল অবধি অপেক্ষা করলে বিষয়টা আরো গভীরভাবে না বিষয়টা ওনার মনে গেঁথে যায়। মুরলীবাবু, এই ভুল বোঝাবুঝি যত তাড়াতাড়ি মেটানো যায় ততই ভালো মুরলীবাবু। যদি আজ এটা না মেটাই, তাহলে কে জানে মানুষগুলোর সাথে সম্পর্কগুলোও না মরে যায়। না,
অনেক কিছু সহ্য করেছি আমি, কিন্তু আমার পরিবারটা ভেঙে গেলে আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে।